আচ্ছা, কুলম্বস ল যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে বিন্দু আধানের জন্য এই চার্জটা ভ্যালিড। যেখানে যেখানে আমরা বিন্দু আধান পাবো সেখানে আমরা কুলম্বের সূত্র সরাসরি প্রয়োগ করতে পারবো। কিন্তু বাস্তব জীবনে যে সমস্ত চার্জের আমরা সম্মুখীন হই সেগুলো কিন্তু কোনোটাই বিন্দুভর নয়, বা বেশিরভাগই বিন্দুভর নয়। চার্জের একটা হয়তো কখনো সেটা একটা রিং হতে পারে, একটা বলয়, কখনো এটা একটা প্লেট হতে পারে, কখনো সেটা একটা লাইন হতে পারে, একটা ফিতের মতো হতে পারে। কোনোটাই তো তাহলে পয়েন্ট চার্জ নয়। তাহলে আমরা কুলম্বের সূত্রটা পড়েছি, সেখান থেকে আমরা তড়িৎক্ষেত্র ক্যালকুলেট করা শিখেছি। সেই জ্ঞানটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি অন্যান্য যেখানে পয়েন্ট চার্জ নয় সেরকম জায়গার ক্ষেত্রে, আজকে আমরা সেরকম কিছু ক্ষেত্র বা কেস দেখব। আমরা প্রথম শুরু করি একটা রিং দিয়ে। ধরে নিই যে রিংটার টোটাল চার্জটা হচ্ছে কিউ। রিংটার টোটাল চার্জ কিউ এবং তার ব্যাসার্ধ হচ্ছে এ। ছবিটা আমি একটু আঁকি। এই হচ্ছে সেই রিংটা যার ব্যাসার্ধ এ। এর ওপর টোটাল চার্জ মনে করো কিউ। এখন কিউ চার্জটা ইউনিফর্মলি এই বৃত্তাকার তার বলো বা যাই বলো, এই রিং বলো বা এটার উপরে ইউনিফর্মলি ছড়িয়ে আছে। আর এই সেন্টার থেকে মনে করো যে কোনো একটা ডিস্টেন্স এক্স, এরকম একটা ডিস্টেন্সে আমি চাইছি যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কত সেটা ক্যালকুলেট করতে। এই দূরত্বটা হচ্ছে এক্স। এবার এটাকে আমরা এভাবে ভাবতে পারি যে ছোট ছোট, যত ছোট ভাবা সম্ভব তত ছোট একটা চার্জ ডি কিউ আমরা ভাবলাম এরকম জায়গায় অথবা এরকম জায়গায় আমরা ভাবতে পারি। এই ডি কিউ চার্জের জন্য সেটাকে একটা বিন্দু ভর কল্পনা করে নিয়ে, বিন্দু আধান কল্পনা করে নিয়ে, সেটার থেকে আমরা এই পি পয়েন্টে যদি তড়িৎক্ষেত্রটা ক্যালকুলেট করি এবং সেটার সমগ্র এফেক্টটা এই ডি কিউ প্রত্যেকটা বিন্দুতে করতে পারি এবং তার ঠিক বিপরীতে আর একটা বিন্দু পাবো আমি ডি কিউ। আমি যদি এখানে করি এখানে একটা ডি কিউ বিন্দু পাবো। এই রকমভাবে আমি পুরো সমস্ত রিংয়ের ওপরে, অর্ধ রিংয়ের ওপরে এই তড়িৎক্ষেত্রটা ক্যালকুলেট করতে পারি। এবং তারপরে দেখো সিমেট্রি থেকে আমরা যদি একদম এটাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি, যদি কল্পনা করে নিই যে এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, ঠিক ওপরের অর্ধটা নিচের অর্ধটার সিমিলার, তা সেই সিমেট্রি থেকে আমরা কিন্তু নিচের অর্ধটারও ওই রকমভাবে তড়িৎক্ষেত্র ক্যালকুলেট করে তার সামগ্রিক এফেক্টটা আমরা টোটাল কিউ চার্জের ওপরে এই রকম একটা বিন্দুতে কত ইলেকট্রিক ফিল্ড সেটা পরিষ্কার বার করতে পারবো। তাহলে চলো আমরা ছোট্ট একটা আধান ডি কিউ, তার জন্য এই পি পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎক্ষেত্র সেটা আমরা ক্যালকুলেট করি। তা আমরা জানি যে যদি এখানে একটা বিন্দু আধান থাকে এবং তার থেকে এই রকম একটা ডিস্টেন্স, যেখানে এখানে একটা ধরো মনে করো একটা পজিটিভ আধান আছে কিউ প্লাস কিউ, আর এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখা হয়েছে, তাহলে একটা বিকর্ষণ বল কাজ করবে। ধরে নিচ্ছি এটা যেহেতু ছোট্ট চার্জটার জন্য করেছি তাই আমি ডিই বলছি। ডিই হচ্ছে সেই ছোট, সেই যত ক্ষুদ্র ভাবা সম্ভব সেই ছোট ইলেকট্রিক ফিল্ডটা। এবার এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এই ডিস্টেন্সটা এক্স, তাহলে এই ডিস্টেন্সটা হলো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমাদের হাতে কুলম্বস ল আছে, আমরা জানি এটার ফর্মটা কীরকম। সেখান থেকে আমরা এই ডিইটা কি লিখতে পারি, 1/2
4 পাই এপসিলন 0 তো আছেই, ডি কিউ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে রুটটা উঠে গেল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ডি হলো। এবার দেখো এই যে ডি হলো, আমরা যদি এইটাকে এরকমভাবে, আমি একটু অক্ষটাকে লাইনটাকে যদি বাড়িয়ে দিই, এটা যদি একটা এক্স অক্ষ হয়, তার সাথে লম্বভাবে এটা হলো, এটা ওয়াই অক্ষ হয়, আর এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এই দিক বরাবর এই ডিইর একটা, এটা অ্যাঙ্গেল আলফা হলো, তাহলে এদিকে হয় ডিই কস আলফা, এদিকে হয় ডিই সাইন আলফা। আমি একটু আগেই বললাম যে এই পুরো রিংটাকে যদি আমরা অর্ধেক ভাগ করি, তাহলে একটা হাফ আর একটা হাফে সিমিলার, তাহলে ঠিক এই পয়েন্টে ওই সিমেট্রি কনসিডারেশনে তোমার এই দিকেও একটা এরকম ফিল্ড আসবে, এবং তার দুটো কম্পোনেন্ট দেখো ঠিক এটাও ডি সাইন আলফা হবে। তার মানে এই দিকে, এই দিক বরাবর এই যে টোটাল যে আমরা চার্জটাকে করছি, তাহলে এই ডি সাইন আলফা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াই কম্পোনেন্টটা থাকছে না, থাকছে শুধু এক্স কম্পোনেন্টটা। অর্থাৎ এখানে টোটালটা হচ্ছে এই দুটো বিপরীত পয়েন্টের জন্য 2d cos আলফা হচ্ছে। আমরা যদি সেটা এখানে dEx এই কম্পোনেন্টটাকে যদি লিখি, তাহলে কি দাঁড়ায়, 4 পাই এপসিলন 0 যেমন ছিল dq বাই, দেখো একবারে লিখছি, আচ্ছা ভেঙেই লিখি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একটা এলো, আর এখান থেকে কস আলফা আসবে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কী দাঁড়ালো তাহলে, এক্স ডি কিউ 4 পাই এপসিলন 0 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2, এটা হলো ডিই। এবার দেখো আমরা আইদার এটাকে প্রত্যেকটা পয়েন্টে এইরকম তার করেসপন্ডিং একটা উল্টো দিকের পয়েন্ট পাবো এই সার্কুলার সিমেট্রি থেকে, প্রত্যেকটা পয়েন্ট পাবো, অথবা আমরা কি করতে পারি, এই টোটাল এফেক্টটা ক্যালকুলেট করার জন্য কিউর ওপরে আমরা একটা ইন্টিগ্রেশন নেব, তাতে টোটাল চার্জ চলে আসবে। তাহলে এটা কি হবে, আমরা যদি এটাকে বলি, এটা ইএক্সই হয়ে যাবে, এক্স এইখানে দেখো 4 পাই এপসিলন 0 এইটা ডি কিউ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল টু দ্য পাওয়ার 3/2, এবার এটা হলো কিউ এক্স বাই 4 পাই এপসিলন 0 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এই হচ্ছে তোমার একটা আহিত বলয়ের জন্য তার কেন্দ্র থেকে এক্স দূরত্বে যত দূর তুমি যেতে পারো, দুদিকেই প্রসারিত হতে পারে, এরকম একটা লাইনের ওপরে এই তড়িৎ ক্ষেত্রের এক্সপ্রেশন। এখান থেকে দেখো আমরা যদি এখান থেকে কতগুলো আলোচনা করা যায়, যেমন ধরো যদি এরকম হয় যে এই বৃত্তের ব্যাসার্ধ তুলনায় এটা অনেকটা দূরে চলে গেছে, অর্থাৎ অনেক দূরে একটা আহিত বলয় রয়েছে, তার ব্যাসার্ধ এ, কিন্তু আমরা তার জন্য যে এফেক্টটা ক্যালকুলেট করছি সেটা অনেক দূরে, অর্থাৎ এক্স এর থেকে অনেকটা বড়। তখন কি হয়, তখন এক্স যদি এর থেকে অনেকটা বড় হয়, তাহলে এক্স স্কোয়ার আরোই বড়, এক্স স্কোয়ারের তুলনায় এটাকে আমি নেগলেক্ট করতে পারি,
তখন জিনিসটা দাঁড়ায় ই এক্স ইজ ইকুয়াল টু কিউ এক্স বাই 4 পাই এপসিলন 0। এটা তাহলে আর থাকে না, তখন কি হয়, এটা কেটে গিয়ে এক্স কিউব হয়, আর সেটা আবার দেখো রিডিউসড হচ্ছে কিসে, একটা বিন্দু চার্জকে যদি এখানে রাখা হতো অনেক দূরে, আমরা যখন বলছি যে আহিত বলয়টার থেকে অনেক দূরে এক্সটা অবস্থিত, তখন কিউটা কিন্তু ওর কাছে জাস্ট একটা বিন্দু আধান। সেই চেনা কুলম্বস ল থেকে যে আমরা পয়েন্ট চার্জ থেকে যে ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়েছিলাম, সেই ইলেকট্রিক ফিল্ডে কিন্তু আমরা পৌঁছলাম। তাহলে এভাবে আমরা আহিত বলয় থেকে একটা ইউনিফর্মলি আহিত বলয়, ইউনিফর্মলি চার্জড একটা রিং, তার থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড এভাবে বার করব। এগুলো দিয়েও আবার অনেক অঙ্ক আছে, সেটা পরে করব আমরা। তার আগে আমরা আরেকটা জিনিস দেখব। আমি বলছিলাম যে এরকম রিং হতে পারে, এরপর ধরো একটা সরু একটা লাইন, সেই লাইন বরাবর ইউনিফর্মলি চার্জগুলো রয়েছে, সেরকমও হতে পারে। আমরা সেরকম একটা কেস দেখি যে কিভাবে আমরা ক্যালকুলেট করব। এবার দেখো একটা লাইন বরাবর সরলরেখায় বণ্টিত আধানের জন্য ক্ষেত্র, এটা আমরা এবার দেখব। অর্থাৎ সরলরেখায় বণ্টিত আধানটা কীরকম, টোটাল চার্জ কিউ। এবার সরলরেখাটা ধরো আমরা এটাকে এঁকেছি আমাদের হিসেব করার সুবিধের জন্যই, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, ওয়াই বরাবর মনে করো সরলরেখাটা যে আহিত সরলরেখা, যে তার বা কিছু একটা যার একটাই ডাইমেনশন, এরকম তাকে রেখেছি ওয়াই অক্ষ বরাবর। এবার কিভাবে রেখেছি, ঠিক এই হচ্ছে মূলবিন্দু, এদিকে প্লাস এ এদিকে মাইনাস এ, তাহলে মোট দূরত্বটা তার হলো 2a। এই 2a লেন্থটার মধ্যে কিউ চার্জটা সমভাবে বণ্টিত রয়েছে। যদি সমভাবে বণ্টিত থাকে তাহলে তার একটা এখানে এটাকে বলে, এই ক্ষেত্রেও তো আমরা ওই কুলম্বের সূত্রের কনসেপ্টটাই ইউজ করব যে বিন্দু আধান। এবার সেক্ষেত্রে আমরা যেটা করি যে টোটাল চার্জটাকে তার যে ডাইমেনশন, এখানে একটাই ডাইমেনশন লেংথ, তাই দিয়ে ভাগ করব। ভাগ করলে পরে টোটাল চার্জ যদি, মোট চার্জ যদি তার কিউ হয়, মোট চার্জ যদি কিউ হয়, তার দৈর্ঘ্য যদি 2a হয়, তবে এটাকে বলা হয় লাইন ডেন্সিটি অফ চার্জ বা আধানের রেখা ঘনত্ব। এটা একটা নতুন টার্ম তোমরা শিখলে, আধানের রেখা ঘনত্ব। আমি একটু লিখি, তাহলে তোমাদের টার্মটার সঙ্গে একটা পরিচিতি হবে। আধানের রেখা ঘনত্ব, সেটা কি বলছে, ল্যামডা। ইউজুয়ালি ল্যামডা দিয়ে এটাকে ডিনোট করা হয়, কিউ বাই 2a আধানের রেখা ঘনত্ব। এইটার পাওয়ার সুবিধে হলো যে এইবার এই চার্জটাকে আমরা একটা বিন্দু আধান হিসেবে ভেবে করব। যে লেংথের উপরে করব সেই লেংথটাকে গুণ করে নেব, সেইটুকু ওই অংশটার উপরে ওই আধানটা যেন অ্যাকিউমুলেটেড হয়েছে বা ওখানে ওটা জড়ো হয়েছে চার্জটা, এটা ভেবে নিয়ে ওইটাকে বিন্দু আধান ধরে আমরা কুলম্বের সূত্রটাকে লিখব। তাহলে ধরে নিচ্ছি খুব ছোট্ট একটা অংশ dy। এবার যদি একক দৈর্ঘ্যে তার এই রকম কিউ বাই 2a চার্জ হয়, তাহলে dy দৈর্ঘ্যের ওপরে কতটা চার্জ হবে, dy দৈর্ঘ্যের ওপরে চার্জ হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি সেটা dq, সেই চার্জটা হচ্ছে ল্যামডা ইন্টু dy। আপাতত আমরা ল্যামডা dy হিসেবেই রাখি। এবার তাহলে আমাদের আবার সেই একইভাবে লাইনটা একটু বেঁকে গেল, এইখানে নিয়ে আসছি এক্স বিন্দুটাকে। এবার আমরা তড়িৎ ক্ষেত্রটা লিখে ফেলি। E ইজ ইকুয়াল টু ডিই ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে সেই পুরনো চেনা ফর্ম, ল্যামডা dy
ডিভাইডেড বাই এইটা হলো রুট ওভার এইটুকু যদি a হয় তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা এটাকে যেহেতু ওয়াই অক্ষের ওপর নিয়েছি, আমাদের রেঞ্জটা হচ্ছে কিন্তু প্লাস এ থেকে মাইনাস এ। এর মধ্যে ওয়াইটা অনেক কিছুতে ভ্যারি করতে পারে, আমরা তাই এটাকে ওয়াই রাখলাম। আমরা ওয়াই স্কোয়ার বা প্লাস এক্স স্কোয়ার, যেহেতু আমরা এখানে ওয়াই অক্ষটাকে টেনেছি তাই আমরা কি করব, এইখানে এ প্লাস এ আর মাইনাস এ হচ্ছে আমাদের রেঞ্জ, এই 2a লেন্থের মধ্যে এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আমরা এটার বদলে এখানে আমি ওয়াই স্কোয়ার লিখলাম, রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে দূরত্ব। তাহলে আমার 1/4 পাই এপসিলন 0 চলে আসবে, আর এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো আমরা ছবিটা এমনভাবে এঁকেছি যে এখানেও কিন্তু ঠিক আগে রিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করেছি এখানেও কিন্তু তাই, একটা সিমেট্রি অ্যাসপেক্ট থেকে আমরা কিন্তু আবার এখানেও ওই রকমভাবে ইলেকট্রিক ফিল্ড এদিক দিয়ে টানতে পারি এবং এদিকের অংশটাই, এই উপাংশটাই থাকবে। বুঝতেই পারছো যে ওয়াই অক্ষের যে উপাংশ সেইটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানেও একটা কিন্তু ওই কস আলফা একটা কম্পোনেন্ট আসবে এবং তখন এটার ডিই নয়, আমরা ডিএক্স লিখব, ডিএক্স লিখব, লিখে এটাকে কি করব, 4 পাই এপসিলন 0 ল্যামডা ডিওয়াই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে কি আসবে, ওয়াই বাই এই এক্স বাই এই দৈর্ঘ্যটা আসবে, এক্স বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আসবে। অর্থাৎ জিনিসটাকে ঠিক করে লিখলে দাঁড়ায় 4 পাই এপসিলন 0। আচ্ছা, এবার আমরা ল্যামডাটাকে যদি কিউ বাই টোয়াইস এ করে লিখি তাহলে ওপরে কিন্তু এখানে একটা কিউ চলে আসবে, নিচে 1/2a এক্স ডিওয়াই বাই এক্স স্কোয়ার, আচ্ছা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2 আসবে। বোঝা গেল? ডিই এক্স কম্পোনেন্ট এক্স কিউ বাই 4 পাই এপসিলন 0, আমি পুরোটাকে লিখে নিয়েছি, ল্যামডাটাকে q/2a করে লিখে নিয়েছি, তাই ওপরে কিউ এলো 1/2a এক্স ডিওয়াই বাই এটা। এবার দেখো, যদি আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ডটা পেতে চাই তাহলে এবার আমি -a টু +a, এই আমার রেঞ্জ y এর, তার মধ্যে আমি এটাকে ইন্টিগ্রেট করব। আমরা এটাকে একটু এখানে দেখি, এইখানটা আমি মুছে দিলাম। এটা কি হবে, -a টু +a। ইন্টিগ্রেশনের বাইরে যারা আসবে তাদের একবারেই বাইরে রেখে দিই, আসবে হচ্ছে q বাই 4 পাই এপসিলন 0, আর একটা একটু পরিষ্কার করে লিখি দাঁড়াও, q বাই 4 পাই এপসিলন 0 ইন্টু 2a -a টু +a x dy বাই y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। আচ্ছা, এবার এটাকে আমি -a টু +a ইন্টিগ্রেট করব। এবার বুঝতেই পারছো ইন্টিগ্রেশনটা আমরা এখানে করব না, তার বদলে আমি ইন্টিগ্রেশন করার পরে যে অংশটা আসবে সেইটা আমি লিখছি। এই অঙ্কগুলো করার সাথে সাথে তোমাদের কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস এবং
এই যে সাবস্টিটিউশন করে যে ইন্টিগ্রেশনের অঙ্কগুলো আমরা করি, এটা কিন্তু তোমাদের সরগরম হতে হবে। যেমন এখানেই কিন্তু সাবস্টিটিউশন আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস আছে, কাজেই এগুলো তোমরা বাড়িতেও সমানভাবে প্র্যাকটিস না করলে কিন্তু এই ক্যালকুলেশনগুলো ঠিক বুঝতে পারবে না। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করার পরে যেটা দাঁড়াবে সেটা হলো কিউ বাই 4 পাই এপসিলন 0 টু a 1 বাই x ইন্টু তাহলে এই ইন্টিগ্রেশন আমরা -a টু +a, আমি পুরো ইন্টিগ্রেশনটা এখানে করছি না, এগুলো তোমরা বাড়িতে করবে। আমি যেটা বললাম তোমরা ওই সাবস্টিটিউশন আর ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে এটা হবে। এই ইন্টিগ্রেশন করার পরে আমরা পাচ্ছি ex ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন 0 ছিল, এখানে এই লিমিটটা বসানোর পরে এখানে 2 কেটে গেছে, গিয়ে 1 বাই a হয়েছে, আর 1 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় যদি আমরা এই ডিস্টেন্সটা, এটাকে যদি আর বলি, তাহলে একটু এটাকে অন্যরকমভাবে লিখে নিলে এই জিনিসটা হয় এই কিউ বাই 2 পাই এপসিলন 0, 4 পাইটাকে আমি ভেঙে নিলাম বাই 2a, তাহলে এটা আবার সেই ল্যামডাতে ফিরে এলো, এবং 2 পাই এপসিলন 0 আর এই হলো তোমার একটা লাইন যদি থাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা চার্জ, তার মধ্যে প্রথমেই আমরা যেটা বার করেছিলাম যে ল্যামডা হচ্ছে চার্জ পার ইউনিট লেংথ, একক দৈর্ঘ্যে চার্জ, এইটা ভীষণ বার করাটা জরুরি। এই কুলম্ব লর, এই যে পয়েন্ট চার্জ, তার কনসেপ্টকে আমরা যখন বড় একটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যখন ইউজ করছি, তখন এই জিনিসগুলো, যখন লাইন পাবো তখন আমার একক দৈর্ঘ্যে চার্জ বার করাটা জরুরি, যখন আমি একটা সারফেস পাবো, একটা এরিয়া পাবো, তখন সেখানে আমার একটা সারফেস ডেন্সিটি অফ চার্জ বা চার্জ ডিভাইডেড বাই টোটাল এরিয়া সেটা দরকার, আমরা যখন ভলিউম পাবো তখন সেখানে ভলিউম ডেন্সিটি অফ চার্জ। এইভাবে এইটাকে যদি আমরা ভেবে নিই, তাহলে আমাদের কুলম্বের সূত্রটা বুঝতেও এবং তাকে প্রয়োগ করতেও সুবিধে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব যে একটা মনে করো একটা গোল চাকতি আছে, একটা সারফেস, আমি যেটার কথা এক্ষুনি বললাম, সেই সারফেসটার জন্য একটা নির্দিষ্ট দূরত্বে তার অ্যাক্সিস বরাবর, তার কেন্দ্রের মধ্যে দিয়ে যে অ্যাক্সিসটা গেছে সেই অ্যাক্সিস বরাবর আমরা তার তড়িৎ ক্ষেত্রটা ক্যালকুলেট করব। সেটা আমি একটু ছবি আঁকি। এবার তাহলে আমরা আহিত সমতল পাতের জন্য, অর্থাৎ একটা প্লেন শিট, তার আবার ডাইমেনশন বলতে তার ওপরের সারফেসটা, একটা গোলাকার যদি আমরা শিট ভাবি যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, যেটা আমরা এখানে এঁকেছি, সেই শিটটার সারফেস এরিয়া হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার। এখানে আমরা বিষয়টাকে এভাবে দেখব যে একটা এরিয়ার মধ্যে চার্জটা সমভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে। এবার আমরা কি করছি, ধরে নিচ্ছি যে সেই যে চার্জটা, যেটা মোট চার্জ দিয়ে, মোট চার্জকে তার টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করা হবে, করে একটা যে সারফেস ডেন্সিটি অফ চার্জ, অর্থাৎ আধানের, এটাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব, সেটাকে সিগমা দিয়ে লেখা হয়, বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। এই ঘনত্বটা এবার আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, আমরা ধরে নিয়েছি যে এই ডিস্কটার মধ্যে একটা ছোট্ট একটা স্ট্রিপ আমরা ভেবে নিয়েছি, একটা গোলাকার স্ট্রিপ, যার একটা অন্তর্ব্যাসার্ধ আর
এবং বাইরের এই যে স্ট্রিপটা ধরেছি তার বাইরের ব্যাসার্ধটা হচ্ছে r প্লাস dr। অর্থাৎ যেন তুমি মনে করো যদি একটা আমার কাছে একটা গার্ডারের মতো একটা জিনিস থাকতো, সেই গার্ডারটার ভেতরে একটা অন্তর্ব্যাসার্ধ, বাইরেটা হচ্ছে একটা বহির্ব্যাসার্ধ। আমি যদি ধরো সেটাকে কাটি তাহলে তার এরিয়া আমি কীরকম পাবো? সেটা জাস্ট একটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ, তাই তো? সেইটার লেন্থটা হচ্ছে 2πr এবং তার যে ব্রেডটা, যে প্রস্থটা, সেটা হচ্ছে dr। তাহলে এই অংশটার ক্ষেত্রফলটা কত হয়? হবে 2πr ইন্টু dr। আমরা জানি একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল যা সেটা। তাহলে এটা গোলাকার হলেও কিন্তু আসলে এইভাবে আমি তার ছোট্ট এরিয়াটা বার করে নিলাম। এইবার আমরা ধরে নিচ্ছি যে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্বটা রয়েছে। আমরা এই ধরে নিচ্ছি যে এই স্ট্রিপ অফ এই সার্কুলার রিংটার মতো যে অংশটা তৈরি হয়েছে তার মধ্যে এই সিগমা চার্জটা সমানভাবে বণ্টিত রয়েছে। এবার এটার জন্য যদি আমরা ফিল্ডটাকে লিখতে পারি, তার এক্সপ্রেশনটাকে লিখতে পারি, তারপরে আমাদের কাছে যেহেতু সার্কুলার ডিস্কটার রেডিয়াসটা হচ্ছে আসলে ক্যাপিটাল R, আমরা এই সেন্টার থেকে যদি এটাকে আমি 0 বলে ভাবি r ইজ ইকুয়াল টু, তাহলে আমি 0 টু r তাকে আমি ইন্টিগ্রেট করব। তাহলে আমরা এবার ফিল্ডটাকে লিখি। ফিল্ডটা লেখার ক্ষেত্রে সবসময় আমাদের যেটা মাথায় থাকবে সেটা হচ্ছে ওইটাই যে 1/4πε0, যে কিউ অংশটা চার্জ ডিভাইডেড বাই তার ব্যাসার্ধের বা তার দূরত্বের স্কোয়ার। এবার দেখো সেটা কি হচ্ছে। যদি আমরা এখান থেকে ভাবি এই রকমভাবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1/4πε0। এবার চার্জের অংশটা আমরা লিখব 2πr dr ইন্টু সিগমা। চার্জের অংশটা হলো ডিভাইডেড বাই, এখানে যদি এটাকে আমি x বলি তাহলে r স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাই হবে। তার কারণ এইটুকু যদি r হয় তাহলে এটা হচ্ছে √r স্কোয়ার প্লাস x স্কোয়ার এবং তাকে হোল স্কোয়ার করে রুটটা উঠে গেল। এবার আমাদের সেই দুটো অংশে যদি দুটো উপাংশে যদি ভাগ করি তাহলে y পোর্শনটা থাকছে না এবং তাহলে আমাদের যেটা ই পোর্শন x পোর্শন আসছে শুধু x কম্পোনেন্টটা 2πr dr ইন্টু সিগমা ডিভাইডেড বাই, এখানে একটা x আসবে এবং r স্কোয়ার প্লাস x স্কোয়ারের হোল টু দ্য পাওয়ার 3/2। এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করতে চাই তাহলে মোট ফিল্ডটা দাঁড়াবে 0 টু r আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এখান থেকে দেখো যেগুলো আমার বাইরে চলে আসবে সেগুলোকে বাইরে নিয়ে নাও, যেমন 2π সিগমা x এগুলো সব বাইরে চলে যাক। এখানে এটা পড়ে রইল। এবার এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এখানেও কিন্তু আমাদের বাই পার্টস এবং সাবস্টিটিউশন করে ইন্টিগ্রেশনটা করলে পরে যেটা দাঁড়াবে, দেখো এখানে আগে আমরা ইন্টিগ্রেশনের আগে এই পাইগুলো ক্যান্সেল করে দিই, সিগমা বাই ε0 ইন্টু এখানে একটা এক্স থাকছে। এটা হয়ে যাওয়ার পরে ইন্টিগ্রেশনের পরে আসছে এখানে একটা √r স্কোয়ার প্লাস x স্কোয়ার
প্লাস 1/x ইন্টিগ্রেশন, এবং আমরা লিমিটটা বসানোর পরে এই স্মল আরটা রিপ্লেসড হলো ক্যাপিটাল আর দিয়ে। এবার আমরা যদি এই এক্সটাকে এবার ভেতরে ঢোকাই, তাহলে সিগমা বাই এপসিলন 0 এটা 1 হয়ে গেল, এই পার্টটাকে, এই টার্মটাকে আমি সামনে আনলাম, মাইনাস 1/√1 প্লাস এখানে r²/x², এরকম একটা টার্ম এলো। এটা হলো তাহলে সিস্টেমটা যখন এই রকম, আমার সামনে চাকতিটা আছে এবং তার থেকে তার অ্যাক্সিয়াল পয়েন্টে কিছুটা দূরে আমি এই ফিল্ডটাকে পেলাম। এবার দেখো এখান থেকে কতগুলো বিশেষ ক্ষেত্র আমরা আলোচনা করি। যদি মনে করো যে এই এক্সটা যদি অনেক বড় হয়, অনেক দূরে, তাহলে তোমার এক্স এখানে ইনফিনিটি হলে এখানে কিন্তু নিচে এটা 0 আসবে। তাহলে এটা 1 - 1 হলে এটা অনেকটা দূরে গেলে এই ফিল্ডটার মান 0 হয়। আর একটা কেস কী হতে পারে, যে যদি আমি আরটাকে বাড়াতে বাড়াতে যাই, আমরা আরটাকে এতটাই বড় করলাম যেটা প্রায় একটা ইনফাইনাইট শিট হয়ে গেল। সত্যি কথা বলতে কি এরকম ইনফাইনাইট শিট অফ চার্জ এরকম থাকে না, কিন্তু বাস্তবের ক্ষেত্রে এরকম হতেই তো পারে যে যে বিন্দুতে তুমি ফিল্ডটাকে ক্যালকুলেট করতে চাইছো সেই বিন্দুর তুলনায় যে আহিত যে বস্তুটা সেটা বিরাট বড়, তার ক্ষেত্রফলটা বিরাট বড়, সেই সময় আমরা ওটাকে ইনফাইনাইট বলে ধরি। তাহলে ইন্টিগ্রেশন আমরা করছি না, ইন্টিগ্রেশন শেষ করার পরে আমরা আগেই কিন্তু এইখানে 4π-র সঙ্গে 2π কেটেছি, তাহলে সিগমা এক্স বাই এপসিলন 0 রয়েছে। আর ইন্টিগ্রেশন করে এবং r স্মল r r বসিয়ে, মানে লিমিটটা বসিয়ে আমরা এইরকম একটা এক্সপ্রেশন পেলাম, মাইনাস 1/√R ক্যাপিটাল R² প্লাস x² প্লাস 1/x। আচ্ছা, বাইরে একটা x বসে আছে, এবার সেটাকে যদি আমি ভেতরে আনি এবং এই টার্মটাকে আগে আনি, তাহলে এটা 1 হচ্ছে, মাইনাস 1/, এটা হচ্ছে। এবার এখান থেকে আমরা কতগুলো বিশেষ ক্ষেত্র, দুটো বিশেষ ক্ষেত্র যদি ডিসকাস করি, তাহলে কি বেরিয়ে আসে? একটা হতে পারে যে যদি এক্সটা খুব বড় হয় এই ডিস্কটা, এবং তার থেকে আমি অনেক দূরে চলে গেলাম, এতটাই দূরে যে এক্সটা বিরাট বড়, এই পোর্শনটা তাহলে 0 হয়ে গেল। যে এই পোর্শনটা 0 হলো তাহলে 1 - 1 = 0, তাহলে তখন ফিল্ডের আর কোনো এফেক্ট থাকলো না। এই একটা ক্ষেত্র হতে পারে। আর একটা হতে পারে যে আমরা আরটাকে ক্রমাগত বাড়িয়ে গেলাম, এতটা বাড়িয়ে গেলাম যে এটা একটা বিরাট ইনফাইনাইট শিট অফ চার্জ হয়ে গেল। সত্যি কথা, বাস্তবে হয়তো ওরকমভাবে ইনফাইনাইট শিট অফ চার্জ আমরা বলতে পারবো না, কিন্তু এরকম ক্ষেত্র তো অনেক সময় হয়, এবং ফিজিক্সে আমরা অনেক ক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেট করি রিয়েল ফিল্ডটাকে, রিয়েল ক্ষেত্রতে আমরা অনেক সময় অ্যাপ্রক্সিমেট করি। সেটা এরকম হতে পারে যে একটা বিরাট বড় একটা শিট অফ চার্জ, তার খুব কাছে তুমি যদি কোনো একটা পয়েন্ট থাকে, বা মোটামুটি কম্পারেবল ডিস্টেন্স যদি একটা পয়েন্ট থাকে যেখানে আমরা ফিল্ডটাকে ক্যালকুলেট করব, সেইটা ওরকম একটা ইনফাইনাইট শিট বলে ধরে নেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, যদি আরটা বিশাল বড় হয় তাহলে এটা একটা ইনফিনিটি হয়ে যাবে, তাহলে 1/∞ 0, সুতরাং এই পার্টটা থাকলো না। তাহলে সেই সময় এই জিনিসটা রিডিউসড হলো, শুধু এখানে একটা 1 থাকলো, তাহলে σ/2πε0, এটা হলো একটা ইনফাইনাইট শিট অফ চার্জের জন্য তার ইলেকট্রিক ফিল্ড। এখানে একটা মজার ব্যাপার দেখো, যে ইনফাইনাইট শিট অফ চার্জের জন্য তার রেডিয়াসটা কিন্তু, বা তার অন্যান্য যে ডাইমেনশন, সেটা কিন্তু এখানে একদমই কাজে লাগছে না। শিটটা কেমন, সেটা স্কোয়ার না সার্কুলার, সেটাও কিন্তু কোনো কাজে লাগছে না। জাস্ট আমাদের দরকার হচ্ছে সিগমা, অর্থাৎ সারফেস ডেন্সিটি অফ চার্জ এবং এপসিলন 0। এই
দুটোই টার্ম আমরা এই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনের মধ্যে পেলাম। এবার এটা হলো একটা সিঙ্গল শিট অফ ইনফাইনাইট চার্জ। এবার যদি আমরা পাশাপাশি প্যারালালি দুটো শিট রাখি, দুটো শিট রাখতে পারি কিভাবে? একটা শিট হতে পারে পজিটিভ চার্জ আর একটা শিট হতে পারে নেগেটিভ চার্জ। পাশাপাশি যদি দুটো শিট রাখি তাহলে কি হবে?